হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? তোমরা এইমাত্র ক্লাস 9 ফাইনাল এক্সাম দিয়েছো। এরপর তোমাদের জীবনের সবথেকে বড় ক্লাস, সেটা হচ্ছে ক্লাস 10। কারণ এখানে তোমাদের একটা বোর্ড এক্সাম দিতে হবে, সেটা খুব ইম্পর্টেন্ট। আর এই ক্লাস 10-এর সমস্ত সাবজেক্ট তোমাদের খুব যত্ন সহকারে পড়তে হবে এবং সেখান থেকে কোন কোন চ্যাপ্টার থেকে ভালো কোশ্চেন্স আসে বা কোনগুলো পড়তে হবে সেগুলো কিন্তু খুঁটিয়ে তোমাদের বইগুলো স্টাডি করতে হবে। তাই আজকে আমরা আলোচনা করব ক্লাস 10-এর বায়োলজি অর্থাৎ লাইফ সায়েন্স নিয়ে। তোমরা দেখে থাকবে যে লাইফ সায়েন্সের মাত্র 5টা চ্যাপ্টার, টোটাল 5টা চ্যাপ্টার হলেও এর মধ্যে কিন্তু অনেক সাবটপিক আছে। মানে যদি আমরা দেখে থাকি যে প্রথম চ্যাপ্টার, সেক্ষেত্রে দেখবো অনেকগুলো সাবটপিক, সেকেন্ড চ্যাপ্টারও সেম, থার্ড চ্যাপ্টারও সেম। কিন্তু তোমাদেরকে সবথেকে ভালো করে পড়তে হবে প্রত্যেকটা বিষয়, যেখানে খুঁটিনাটি যা যা প্রবলেম আসছে বা বইয়ের লাইনগুলোকে কিন্তু ভালো করে পড়তে হবে। এখানে আমরা আলোচনা করব যে কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের আছে, কিভাবে পড়তে হবে। এরপর আমরা পরবর্তী ক্লাসে প্রত্যেকটা টপিক এবং প্রত্যেকটা চ্যাপ্টারের কোন কোন তোমাদের টপিক পড়তে হবে, কিভাবে পড়তে হবে, সেগুলো তোমাদের এখানে গাইড করে দেওয়া হবে। তাই তোমরা কন্টিনিউ ভিডিওগুলো দেখো। তোমরা জানো যে জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয় এক্ষেত্রে আমাদের 5টা চ্যাপ্টার পড়তে হয়। 1 নম্বর আছে কি না, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এটা একেবারে হচ্ছে চ্যাপ্টার 1। এই চ্যাপ্টার 1 যদি আমরা দেখে থাকি, এক্ষেত্রে কিন্তু অনেক সাবটপিক আছে, যেমন উদ্ভিদের চলন, তাদের রাসায়নিক সমন্বয় মানে প্ল্যান্ট হরমোন, এই দুটো পড়তে হয়। ঠিক একই রকমভাবে প্রাণী হরমোন পড়ব। আর এখানে আমাদের পড়তে হবে কি না, স্নায়ুতন্ত্র। মানে নার্ভাস সিস্টেম এখানে পড়তে হবে। এছাড়া আর এর সাথে কি পড়তে হয় না, মস্তিষ্ক পড়তে হবে, মস্তিষ্কের গঠন, সুষুম্নাকাণ্ড, তাদের গঠন পড়তে হবে, তাদের কাজ। আর একটা সবথেকে ইম্পর্টেন্ট অংশ আছে, সেটা হচ্ছে চোখ, চোখের গঠন, চোখের কি কি ডিসঅর্ডার বা রোগগুলো হয়ে থাকে, তাদের প্রতিকার, সেগুলো আমরা পড়ব। তার সাথে এই চ্যাপ্টারে একেবারে লাস্টের দিকে যেটা তোমাদের ইনক্লুড করা আছে, সেটা হচ্ছে গমন। প্রাণীদের গমনের কিছু উদাহরণ আছে, একদম নিম্ন শ্রেণী, মানে এককোষী প্রাণী থেকে মানুষ পর্যন্ত পড়তে হবে এবং তাদের গমনের পদ্ধতি এবং গমনে কিভাবে সাহায্য করে বা গমনাঙ্গগুলো কি কি, সেগুলো পড়তে হবে এখানে। তাহলে বুঝতেই পারছো যে হতে পারে 5টে চ্যাপ্টার, কিন্তু 1 নম্বর চ্যাপ্টারেই আমাদের এতগুলো জিনিস পড়তে হবে। এরপর আছে চ্যাপ্টার 2, জীবনের প্রভাবমানতা। এক্ষেত্রেও সেম জিনিস, ক্রোমোজোম পড়তে হবে আমাদের। আর তার সাথে পড়তে হবে কোষ বিভাজন। কোষ বিভাজনে কিন্তু 3টেই পড়তে হবে, মাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। মাইটোসিসটাই সব থেকে বেশি পরিমাণে আছে, আর মিওসিসে একটু আছে, কিন্তু তোমাদের ভালো করে এখানে পড়তে হবে। আর এই চ্যাপ্টারে ঠিক আর একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে জনন, রিপ্রোডাকশন বা জনন। এক্ষেত্রে আমরা অযৌন জনন পড়বো। সাধারণত ক্ষেত্রে এটা প্রাণীদের নয়, উদ্ভিদের ক্ষেত্রেই দেওয়া আছে। আর একটা পড়বো কি না, উদ্ভিদের যৌন জনন এবং ভেজিটেটিভ প্রোপাগেশন মানে অঙ্গজ জনন, এটা আমাদের এখানে পড়তে হবে। তাহলে বুঝতে পেরেছো কি জিনিস এখানে পড়তে হচ্ছে। আচ্ছা, এরপর 3 নম্বর চ্যাপ্টারে যেটা আছে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। এক্ষেত্রে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বংশগতি। আগের অংশগুলো হয়তো তোমরা কোথাও না কোথাও শুনেছো, যেমন হরমোনের নাম আমরা ক্লাস 8-এও শুনেছি কিছুটা, আর চলন গমন এগুলো আমরা ক্লাস 9-এ কিছুটা হলেও শুনেছি, কিন্তু বংশগতি এগুলো তো আমরা শুনিনি। জিনগত রোগগুলো কি, এই চ্যাপ্টারটা কিন্তু সম্পূর্ণ আলাদা, কখনো আমরা এগুলোকে পড়িনি নিচু ক্লাসে। তাই এই চ্যাপ্টারটাকে আর ভালো করে পড়তে হবে। এখানে মেন্ডেল কিভাবে বংশগতি ধারণা দেন, তাদের পরীক্ষাগুলো কিভাবে হয়, তারপরে একসংকর জনন, দ্বিসংকর জনন, এই চ্যাপ্টারের এই টপিকগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে পড়তে হবে, এখান থেকে কোশ্চেন্স আসে। এরপর আছে সাধারণ জিনগত রোগ। আমরা জানি আমাদের যে ক্রোমোজোম আছে সেটা হচ্ছে 2 রকম, অটোজোম এবং সেক্স ক্রোমোজোম, মানে একটা দেহ ক্রোমোজোম আর একটা লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম। এই দুটো ক্রোমোজোমে যদি প্রবলেম হয়, তাহলে আমাদের শরীর খারাপ হতে পারে, আমাদের কোনো প্রবলেম হতে পারে। তাহলে কি রোগ হতে পারে, তাই বলা হয়েছে কি জিনগত রোগ। এখানে সাধারণত ক্ষেত্রে তোমাদের 3টে পড়তে হবে, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া আর বর্ণান্ধতা। এই 3টে রোগ, তাদের প্রতিকার, জেনেটিক কাউন্সিলিং কি, অনেকটাই আছে এখানে।
এরপর 4 নম্বরে আছে অভিযোজন ও অভিব্যক্তি। এই জিনিসটা হয়তো অনেকে নাম শুনেছ। এখানে আমরা পড়বো যে অভিযোজন এবং অভিব্যক্তি যে থিওরি কি, কিভাবে এই পৃথিবীতে মানুষের সৃষ্টি হয়েছে, কিভাবে এককোষী প্রাণী, বহুকোষী প্রাণী, সেখান থেকে উদ্ভিদ, সেখান থেকে প্রাণী, কিভাবে মানুষ সৃষ্টি হয়েছে পুরো ধারাবাহিকভাবে, মানে এক কথায় বলতে গেলে কি বলতো, যে পৃথিবীতে কিভাবে প্রাণের সৃষ্টি হয়েছে এই পয়েন্টটা আমাদের ভালো করে এখানে পড়তে হবে। সেক্ষেত্রে দুজন বিজ্ঞানী আছেন, তাদের একটা পরীক্ষা আমাদের কিন্তু পড়তে হয়, সেটা হচ্ছে মিলার এবং উডের পরীক্ষা। আর কি পড়তে হয় এখানে, ল্যামার্ক এবং ডারউইন, দুজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, তাদের যে মতবাদ, অভিব্যক্তি সাপেক্ষে তাদের যে মতবাদ, সেই মতবাদগুলো আমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। তারপরে যে এই যে বললাম যে অভিব্যক্তি হয়েছে, মানে আমরা ধীরে ধীরে নিজেদের মধ্যে চেঞ্জ করে 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 আজকে এই উন্নত এবং পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জীবে পরিণত হয়েছি। এটা তো একদিনে হয়নি, হাজার হাজার কোটি কোটি বছর পেরিয়ে আমরা এই পরিস্থিতিতে এসে পৌঁছেছি। কিন্তু কিভাবে প্রমাণ করবে? বিজ্ঞানীরা কিছু প্রমাণ দেখিয়েছেন, সে অনেকভাবে প্রমাণ আছে। অঙ্গ সংস্থানিক হতে পারে, মানে কোনো অংশের পরিবর্তন হয়ে গেছে, আমার হাত হতে পারে, পা হতে পারে, দাঁত হতে পারে, বা পৌষ্টিক নালীর যে অংশগুলো আছে বা ডাইজেস্টিভ সিস্টেমে যে কোনো পার্টস আছে সেগুলো চেঞ্জ হয়ে যেতে পারে বা চেঞ্জ হয়েছে, সেটা একটা। আর কি না, তাদের আচরণগত অভিযোজনও হয়, যে আচরণে কি কি পরিবর্তন ঘটেছে সেটাও কিন্তু প্রমাণ করে এখানে দেওয়া আছে। ভ্রূণ আছে, হৃৎপিণ্ড আছে, আর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে জীবাশ্ম। কারণ আগেকার প্রাণী কেমন দেখতে তার যদি আমরা জীবাশ্ম পেতে পারি, তখনকার দিনে কি ফটো বা ভিডিও সব তো পাওয়া যাবে না, কি পেতে পারি আমরা, শুধুমাত্র জীবাশ্ম। সেই জীবাশ্মগুলোকে পরপর স্টাডি করে আমরা দেখতে পারি যে এই জীবের পর এটা সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে কি আমাদের এখানে ঘোড়া অভিব্যক্তিটা ভালো করে পড়তে হবে। তারপরে সবশেষে যে লাস্ট যে চ্যাপ্টারটা আছে, পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। এই পরিবেশ আমরা ছোট্টবেলা থেকে একদম যেই ক্লাসে পড়ি প্রত্যেকটাতে আমরা কিন্তু পড়ে আসি। সেই জল দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ আমরা পড়ে থাকি। যদি বলা হয় যে জল দূষণের দুটি কারণ লেখো, আমরা যে কোনো বলতে পারি। সাধারণত ক্ষেত্রে কি মনে আসে, জামা কাপড় পরিষ্কার করা, গবাদি পশু স্নান করানো, এইগুলো, কলকারখানা। এখানে আরেকটু ডিটেলসে পড়তে হবে যে বর্তমান সমাজে কি কি প্রবলেম হচ্ছে। নাহলে তুমি এমন করবে যে ক্লাস 5-এও যে পয়েন্ট এসে লিখেছো ক্লাস 10-এ এসেও সেই পয়েন্ট লিখছো, সেভাবে করা যাবে না। কারণ হতে পারে জিনিসটা একই রকম দূষণ ঘটাচ্ছে, কিন্তু একটু পরিবর্তন করে তোমাদের এখানে পড়তে হবে। তাছাড়া এখানে যেটা নতুন করে অ্যাড হয়েছে তোমাদের, সেটা হচ্ছে নাইট্রোজেন সাইকেল। এটা তোমরা কখনো পড়োনি। আর তারপরে সংরক্ষণ তো জানো যে ক্লাস 8-এ পড়েছো, ক্লাস 9-এও ছিল ইন সিটু সংরক্ষণ, এক্স সিটু সংরক্ষণ কি, তারপর জাতীয় উদ্যান, অভয়ারণ্য, ন্যাশনাল পার্ক, এইগুলো যেগুলো আছে এগুলো পড়তে হবে। কোথায় কোন প্রাণী সংরক্ষণ করা হয় এবং এই পৃথিবীতে জীববৈচিত্র্য বাঁচানোর জন্য কি কি প্রজেক্ট তৈরি করা হয়েছে, যেমন JFM, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, এই জাতীয় যে প্রজেক্টগুলো করা হয়েছে সেই সম্বন্ধে আমাদের পড়তে হবে। তাহলে তোমাদের এখানে আমি একটা ব্রিফ আইডিয়া দেওয়া হয়েছে বা দিলাম যে কি অ্যাকচুয়ালি আমাদেরকে পড়তে হবে ক্লাস 10-এ। তাহলে বুঝতে পেরেছো যে 5টা চ্যাপ্টার হতে পারে, কিন্তু এখানে ক্ষেত্রে কিন্তু অনেক সাব টপিক আছে, ভেতরে কিন্তু কন্টেন্ট অনেকটাই, তাই তোমাদের ভালো করে পড়তে হবে। এরপর প্রশ্ন হচ্ছে যে তাহলে আমাদের তো ক্লাস 10 একবার ফাইনাল এক্সাম দেবো না, আমরা ধাপে ধাপে দেবো। প্রথমে কোনো কোনো স্কুলে 40 নাম্বার হয়, তারপর 70 হয়, তারপর টেস্ট 90, তারপর একদম ফাইনাল হচ্ছে 90 নাম্বারের হয়। যদি 40 নম্বরে আমরা এক্সাম দেখে থাকি, তাহলে আমাদের কোন দুটো চ্যাপ্টার পরীক্ষা হবে বা কোন কোন চ্যাপ্টারগুলো পরীক্ষা হবে। যদি 40 নম্বরের হয় সেক্ষেত্রে দেখা গেছে কি ফার্স্ট চ্যাপ্টার 1, চ্যাপ্টার 1-এর হচ্ছে পুরো টোটালটা, আর চ্যাপ্টার সেকেন্ডের শুধুমাত্র কখন না এই কোষ বিভাজন আর হচ্ছে ক্রোমোজোম, এই পার্টটা জননের বাদ দিয়ে, জননের আগে পর্যন্ত পরীক্ষা হবে। তাহলে কত দূর এখান থেকে হবে কি কোষ বিভাজন এবং ক্রোমোজোম। এক্ষেত্রে আমরা DNA RNA এগুলো তো আছে, এগুলো পড়তে হবে। এই ক্ষেত্রে এইটা কিন্তু 40 নম্বরের হয়ে থাকে। আর তারপরে আবার 70 নম্বরে যেটা হয়ে থাকে সেক্ষেত্রে এই বংশগতিটা নিয়ে নেয়। সেক্ষেত্রে হয় 1 নম্বর চ্যাপ্টার, 2 আর হচ্ছে 3 নম্বর চ্যাপ্টার পুরোটা নিয়ে নেয়। কোনো কোনো স্কুলে আবার অভিব্যক্তিটাও অ্যাড করে, আর কখনো কখনো করে না। সাধারণত ক্ষেত্রে দেখা গেছে কি 1 থেকে 3 এই 3টে চ্যাপ্টার কিন্তু ফুল হয়ে কত 70 মার্কসের একটা এক্সাম নিয়ে থাকে।
তারপর টেস্ট তো জানো, টেস্ট পরীক্ষাতে পুরো সমস্ত কিছু কমপ্লিট করতে হবে এবং ফাইনালে তো একদম পুরো যে 5টা আছে পুরোটাই পড়তে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কিভাবে নাম্বার পড়বে ফাইনালে। ফাইনালে যে কোশ্চেন যদি তোমরা দেখে থাকো যে মাধ্যমিকের ম্যাক্সিমামটাই কিন্তু শর্ট কোশ্চেন্স, কারণ এই যে 6টা 5 নম্বরের করতে দেওয়া থাকে সেক্ষেত্রে দেখবে শুধুমাত্র যে ছবি আঁকার যে কোশ্চেন্সটা থাকে সেক্ষেত্রে তো আঁকার জন্য 3 নাম্বার দিয়েছে, 4টে পয়েন্ট তোমাকে নোটেট করতে হবে যে এই 4টে পয়েন্ট উল্লেখ করতে হবে কোথায় কোথায় আছে, যেমন চোখে দিয়ে দিতে পারে যে স্ক্লেরা কোনটা, কর্নিয়া কোনটা বা লেন্স কোনটা, এইভাবে দিয়ে দিবে। তাহলে 3, 2, 5 এইভাবে 5 হতে পারে। আর নাহলে ম্যাক্সিমাম দেখবে 3 নাম্বার 3+1+2 দিতে পারে বা এইভাবেও কোশ্চেন্স হয় 2+2+1। তার মানে আমাদের কিন্তু এই ক্লাস 10-এর বায়োলজি অর্থাৎ জীবনবিজ্ঞানে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শর্ট কোশ্চেন্সগুলোকে আমাদের প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর তোমরা জানো যে শর্ট কোশ্চেন্স থাকার জন্য যেমন পরীক্ষাতে একটা অ্যাডভান্টেজ আছে, একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। যেমন নম্বর তোলা খুবই সহজ, কারণ যদি তোমাকে শর্ট কোশ্চেন দেয় এক কথা উত্তর ট্রু ফলস এমসিকিউ দেয় তাহলে তুমি ইজিলি নাম্বার পেয়ে যাবে। কিন্তু যেমন এটা একটা সুবিধা, তার ক্ষেত্রে অসুবিধাগুলো কি বলতো? অসুবিধা হচ্ছে এই শর্ট কোশ্চেন্সগুলো পড়ার জন্য কিন্তু তোমাদেরকে বইগুলোকে ভালো করে খুঁটিয়ে পড়তে হবে, বইয়ে যেন না কোনোভাবে মিস্টেক না থাকে। লাইন ধরে ধরে কোশ্চেন্স হতে পারে। লং কোশ্চেন হলে কি হয় যে এই চ্যাপ্টারে 5টা যদি 5 নাম্বারে ধরতো, 5 নাম্বারে বললাম যে 6টা করতে হবে, 5, 6, 30। যদি লং কোশ্চেন হতো যে এই 10টা দিয়ে দিলাম এই 5টা পড়বে, সেক্ষেত্রে সুবিধা ছিল। কিন্তু তোমাদের যেহেতু শর্ট কোশ্চেন্স তাই ভালো করে কিন্তু খুঁটিয়ে পড়তে হবে। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে তোমাদের কি পড়তে হবে। আর ভালো করে পড়াশোনা করো প্রথম থেকেই, আর আমাদের ক্লাসগুলো কন্টিনিউ তোমরা জয়েন করো। সেক্ষেত্রে আমরা তোমাদেরকে ধরিয়ে ধরে এক একটা চ্যাপ্টার এক একটা টপিক খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো এবং তার সাথে সাথে সেখান থেকে কি কি কোশ্চেন্স হতে পারে বা কি কি কোশ্চেন্স হয় সেগুলো তোমাদেরকে ডিসকাস করে দেবো। আপনার ক্লাস মানে ক্লাসের পরে তোমরা এই কোশ্চেন্সগুলো বাড়িতে ভালো করে পড়বে এবং প্র্যাকটিস করবে। ওকে, আজকে তাহলে চলো তাহলে আমরা এই জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয়, জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় বা ও সমন্বয় এই চ্যাপ্টার মানে ফার্স্ট চ্যাপ্টারে আমরা একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব। তোমরা জানো যে প্রথম যে চ্যাপ্টারটির নাম সেটা হলো জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এটা হলো চ্যাপ্টার 1। এর কিন্তু অনেক সাব টপিক আছে, উদ্ভিদ চলন, উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোন, স্নায়ুতন্ত্র, চোখ এবং গমনের একটা পার্ট আছে, মানে মেনলি এনিমেল মানে প্রাণীদের। সেক্ষেত্রে অস্থিসন্ধি এগুলো অনেক আছে, ধীরে ধীরে তোমরা বুঝতে পারবে যে কি পড়তে হবে। আজকে আমরা এই চ্যাপ্টারে 1.1 অর্থাৎ একটা সাব টপিক পড়ব। কি দেওয়া হয়েছে এখানে? উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান। এই চ্যাপ্টারের পড়ার আগে তোমাদের একটা জিনিস জানতে হবে। তোমরা জানো যে আমরা এই যে স্কুলে যাচ্ছি বা কোথাও খেতে যাচ্ছি, আমরা তো এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হচ্ছি, মানে কি তার পজিশনটা চেঞ্জ করছি। আমরা বাড়ি থেকে স্কুলে যাচ্ছি, টিউশনস পড়তে যাচ্ছি, সব জায়গাতে যাচ্ছি। কেন যাচ্ছ তোমরা? পড়ার জন্য। তাহলে এখানে তোমাকে বাড়ি থেকে নিয়ে যাচ্ছে কিসের তাগিদে? তুমি পড়ার জন্য। ঠিক একই রকমভাবে এই পৃথিবীতে যত প্রাণী আছে তারা কিন্তু নিজের স্থান নিজে পরিবর্তন করতে পারে, এটাও কিন্তু একটা সাড়া প্রদানের একটা উপায়। তোমাকে কেউ ডাকছে, তুমি তার রিপ্লাই দিচ্ছ, এটাও কিন্তু সাড়া প্রদান। এখন প্রশ্ন হচ্ছে যে তুমি একটা গাছের নিচে যে ডাকছো গাছকে, সে কি সাড়া দেবে না উঠে আসবে? দূর থেকে ডাকছো, কাছে চলে আসবে? কখনো না। আর একটা কি বলতো, আমরা ছোটবেলা থেকে পড়েছিলাম যে আগেকার দিনে জানতো যে গাছের কোনো প্রাণ নেই, গাছের উদ্দীপনাও নেই, গাছ সাড়া প্রদান করে না, কিছুই করে না, জড় বস্তুর মতো। কিন্তু একজন বিশ্ববিখ্যাত বাঙালি বিজ্ঞানী তিনি সর্বপ্রথম প্রমাণ করেন যে উদ্ভিদেরও প্রাণ আছে এবং তারা নাকি উদ্দীপনায় নাকি সাড়া দেয়। তারপরে যত দিন গিয়েছে বিভিন্ন বিজ্ঞানী আরও অনুসন্ধান করে তারা দেখছে যে কোন উদ্ভিদ কিভাবে সাড়া দেয় বা তাদের সাড়া দেওয়ার পদ্ধতিগুলো কেমন বা কেন সাড়া দিচ্ছে, সেই টপিকটাই অ্যাকচুয়ালি এখানে আছে। অ্যাকচুয়ালি যেটাকে আমরা বলবো কি উদ্ভিদের চলন বা সংবেদনশীলতা এবং সাড়া প্রদান, এই টপিকটা তোমাদের এখানে ভালো করে পড়তে হবে। চলো তাহলে আশা করি ক্লাসটা করতে করতে তোমরা বুঝতে পারবে যে জিনিসগুলো কি কি হচ্ছে। আচ্ছা, এই ফুলটা কে কে দেখেছো বলো? এই ফুলটা কিন্তু খুব একটা ভালো জায়গায় হয় না। ভালো জায়গা বলতে কি রাস্তার ধার, পার্ক হতে পারে, জঙ্গল হতে পারে, সব জায়গাতেই কম বেশি দেখা যায়। এই ফুলটা কার? এটা হচ্ছে লজ্জাপতি। এই যে লজ্জাপতি উদ্ভিদ দেখেছো, এর একটা ফুলের একটা ছবি দেওয়া হয়েছে। ফুলটা তো বেশ খুব সুন্দর দেখতে, তাই না? কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাহলে এই গাছটা আমরা এখানে নিচ্ছি কেন বা কেন উল্লেখ করলাম?
তোমরা জানো যে এই গাছের খুব ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য আছে। আমরা ছোটবেলা থেকে সবাই কম বেশি দেখেছি যে একটা গাছ আছে যাকে যখনই আমরা টাচ করলাম তার পাতাগুলো সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে। তোমরা নিশ্চয়ই দেখেছো, যারা দেখোনি বাড়ির আশেপাশে একটু জঙ্গলে ঘোরাফেরা করবে দেখবে এই গাছটা নিশ্চয়ই দেখতে পাবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই গাছটাকে টাচ করলাম, বন্ধ হয়ে গেল কেন? আমি যদি আমার বাড়ির কাউকে বললাম যে আমার রুমের দরজাটা তোমরা বন্ধ করে দাও, তখন বললে সে করে। আমি এক জায়গায় বসে বসে বলবো যে দরজা বন্ধ হয়ে যাবে? কখনো সম্ভব নয়। তাহলে এই গাছটাও তো পৃথিবীতে আছে, এর মধ্যে বাতাস আসছে, নড়ছে, তখন তো বন্ধ হচ্ছে না। যখন আমরা টাচ করলাম তখনই বন্ধ হয়ে যাচ্ছে কেন? এর পেছনের কারণ কি? ঠিক এইরকমই আমাদের প্রকৃতিতে অনেক উদ্ভিদ আছে, হাজার হাজার উদ্ভিদ। প্রত্যেকটি উদ্ভিদের মধ্যে কিছু কিছু এরকম বৈশিষ্ট্য পাওয়া যায়। যেমন এই যে ফুল, কিছু কিছু ফুল আছে দেখবে একদম উজ্জ্বল আলোতে বা সূর্যের আলোতে ফোটে, আবার বন্ধ হয়ে যায় রাতের দিকে। যেমন জবা ফুল কখন ফোটে? ভোরের দিকে। শালুক ফুল কখন ফোটে? ভোরের দিকে। সূর্যমুখী ফুল কখন ফোটে? সূর্যের আলোতে। এরকম অনেক ফুল আছে। সন্ধ্যা মালতী নাম শুনেছ? দেখবে একদম সন্ধ্যার দিক করে ফোটে, যখন আলো একটু একটু কমতে শুরু করেছে। তাহলে কিন্তু এরাও কিন্তু এই যে ফুলটা ফুটছে এটাও কিন্তু সাড়া প্রদানের একটা পদ্ধতি। এগুলোই আমাদের অ্যাকচুয়ালি পড়তে হবে। তারপরে আর একটা উদাহরণ তো সব থেকে ভালো, তোমরা জানো যে কোনো একটা গাছকে আমরা জানালার ধারে বা কোথাও রেখে দিলে সে কি আলোর দিকে বেঁকে যায়। তার মানে কি, এটা আলোর দিকে যে বেঁকে যাচ্ছে এটাও তো এক প্রকার সাড়া প্রদান করছে। এইগুলোই অ্যাকচুয়ালি পড়তে হবে। জিনিসটা খুবই সহজ। হয়তো মনে হচ্ছে যে কি পড়বো, উদ্ভিদের আবার কি সাড়া প্রদান, উদ্ভিদরা কিভাবে সাড়া দেয়, আমাকে ডাকছে আমি সাড়া দিলাম, উত্তর দিলাম, উদ্ভিদ আবার কিভাবে দেয়। অত টেনশন করার দরকার নেই, খুব ইজি একটা চ্যাপ্টার। কয়েকটা জিনিস পড়লে তোমরা মোটামুটি ভালোভাবে এখান থেকে যা কোশ্চেন্স আসবে সেগুলো তোমরা খুব ইজিলি সলভ করতে পারবে। এই চ্যাপ্টারের আগে আমাদেরকে কয়েকটা জিনিস পড়তে হবে। কতগুলো নাম লেখা আছে দেখো, এখানে কি লেখা আছে? উদ্দীপক এবং সংবেদনশীলতা। উদ্দীপক এবং সংবেদনশীলতা। এখন প্রশ্ন হচ্ছে যে এই উদ্দীপক কি, অ্যাকচুয়ালি সংবেদনশীলতা কি? উদ্দীপক কি? এই যে বললাম আমি লজ্জাপতির গাছে টাচ করলাম বা তুমি লজ্জাপতির পাতায় টাচ করলে, সাথে সাথে বন্ধ হয়ে যাচ্ছে, এই তো ঘটনা, আর কিছু তো নেই। এবার এই যে টাচ বা স্পর্শ করলাম, এই যে স্পর্শ করলাম, এই স্পর্শটাই হচ্ছে কি এক প্রকার উদ্দীপক। বুঝতে পেরেছো? ধরো ফুল ফুটছে, ফুল ফোটা কিসের জন্য? না আলোর জন্য। তাহলে এখানে আলোটা কি কার জন্য হচ্ছে? না আলো। তাহলে আলোটা হচ্ছে কি? উদ্দীপক। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে উদ্দীপক অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছি এখানে, বা উদ্দীপক বলতে আমরা কি বুঝেছি। এই উদ্দীপক, এবং উদ্দীপক যখনই দিলাম গাছ সেটাকে শনাক্ত করবে। গাছ শনাক্ত মানে কি? ধরো এই যে বললাম না বাতাসে তো গাছের ডালপালাগুলো তো কন্টিনিউ নড়াচড়া করছে, তখন তো বন্ধ হয়ে যাচ্ছে না। মানে এটা পাতা হাওয়া দিচ্ছে, নড়ছে, তারপরে কি টাচ করছে, তখন তো বন্ধ হয়ে যাচ্ছে না। তাহলে এই উদ্দীপকটা গাছ শনাক্ত করতে পারছে না। তোমার পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। তোমরা স্কুলে বদমাশি করলে দেখো না যে স্যাররা যখন তোমাদেরকে মারে, খুব আস্তে করে যদি মারে তখন লাগে না, কিন্তু জোরে করে যদি লাঠিটা দিয়ে মারে তখনই তোমাদের ব্যথা অনুভব হয়। ঠিক একই রকমভাবে এই উদ্দীপকের একটা তীব্রতা থাকবে, যে কতটা পরিমাণে উদ্দীপক দিলাম, তারপরে গাছ সেটাকে কি করবে? শনাক্ত করবে বা আইডেন্টিফাই করবে। নেওয়ার পর গাছ বুঝলো হ্যাঁ একটা উদ্দীপক এসেছে, তখন কি করবে? না পাতাগুলো বন্ধ হয়ে যায়। এবার কেন হয় পাতাগুলো বন্ধ হয়ে গেল সেটা আলাদা বিষয়, সেটা আমরা অবশ্যই পরবর্তীকালে দেখবো যে কেন লজ্জাপতির পাতাটা বন্ধ হয়ে যাচ্ছে। এবার তাহলে বুঝতে পেরেছে যে উদ্দীপক কি, তার শনাক্তকরণ করলো বা আইডেন্টিফাই করলো, করার পর একটা সে রেজাল্ট দিচ্ছে। রেজাল্টটা কি? না পাতাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এই রেজাল্ট বা এই ঘটনাটাকেই বলবো কি আমরা? সংবেদনশীলতা। অ্যাকচুয়ালি এটাকেই বলা হয় কি না? সাড়া প্রদান। এইভাবে কিন্তু কি না পাতাগুলোকে বন্ধ করেই কিন্তু সে সাড়া প্রদানটা দিচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে। চলো এরপর একটু ভালো করে দেখি যে উদ্ভিদের সাড়া প্রদানের পদ্ধতি কি। যে আমি ধরো তোমাকে ডাকছি, তুমি রিপ্লাই করবে, তাহলে এখানে পদ্ধতি কি? আমি কোনো সাউন্ড করলাম যে তোমার নাম কি, তাহলে একটা কিছু বললাম, তোমাকে উদ্দীপক দিলাম, তুমি সেটা বুঝলে যে আমাকে বলেছি। পাশাপাশি অনেক বন্ধু আছে, তাদেরকে নয়, তুমি আইডেন্টিফাই করলে যে না এটা আমার নাম জিজ্ঞাসা করেছে, আমার বাড়ির কারো নাম নয় বা আমার বন্ধুদের নাম নয়, বুঝলে, তারপর তুমি তোমার নাম বললে। এই যে পুরো ঘটনা, এই যে প্রসেস, ঠিক একই রকম উদ্ভিদের সাড়া প্রদানও কিন্তু একটা প্রসেস আছে। প্রসেসটা কি? না উদ্দীপনা উপলব্ধিকরণ।
ফার্স্ট হচ্ছে কি উদ্দীপনাটাকে উপলব্ধি করতে হবে, এক। 2 নম্বর হচ্ছে কি উদ্দীপনা পরিবহন, তার সাথে কি করতে হবে উদ্দীপনা শনাক্ত করতে হবে, শনাক্ত করতে হবে বা আইডেন্টিফাই করতে হবে। দেন হচ্ছে কি করব আমরা না সাড়া প্রদান করব। যদি তোমাদের কোশ্চেন্স দিয়ে থাকে যে উদ্ভিদের সাড়া প্রদানের পদ্ধতি কি, তাহলে তোমরা 3টে পয়েন্ট লিখবে, বা এমনও দিতে পারে যে উদ্ভিদের সাড়া প্রদান পদ্ধতি তোমরা ছকের সাহায্যে লিখো, তাহলে এইভাবে লিখে দেবে, এটা 1 নম্বর, তীরচিহ্ন দিয়ে এইভাবে লিখবে, এইভাবে এই 3টে লাইন লিখে দিলে অ্যান্সারটা কমপ্লিট। তাহলে এখান থেকে এই একটা অ্যান্সার। আর একটা কি পরে পরীক্ষা এখান থেকে যে উদ্দীপক কি, উদ্দীপক কি, আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে সংবেদনশীলতা কি। সংবেদনশীলতা কি, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এখান থেকে কি কোশ্চেন্স হয়ে থাকে। আমরা এই যে উদ্দীপক বারবার বলছি না, যে উদ্দীপক এখনো পর্যন্ত যে কয়েকটা উদ্দীপক বললাম সেটা বাইরে থেকে আসছে। দেখো গাছ টাচ করলাম, এটা বাইরে, গাছের তো কিছুই নেই। আলো দিচ্ছি, এটাও একই রকম। তাপমাত্রা যদি হয় সেটাও বাইরে থেকে। তাই বিজ্ঞানীরা দেখলো যে গাছ তো বাইরে থেকে কিছু উদ্দীপক পাচ্ছে বা উদ্দীপনা পাচ্ছে, কিন্তু গাছের ভেতরেও তো কিছু আছে নিশ্চয়ই, সবসময় তো বাইরে দ্বারা কন্ট্রোল হয় না। তখন বিজ্ঞানীরা এই উদ্দীপককে 2টো ভাগে ভাগ করেন। একটা কি না বাহ্যিক উদ্দীপক এবং আভ্যন্তরীণ উদ্দীপক। বাহ্যিক উদ্দীপক মানে বুঝতেই পেরেছো, এগুলো বাইরের কিছু অংশ দ্বারা, বাইরের কোনো স্টিমুলেট দ্বারা সেটা হচ্ছে কন্ট্রোল হচ্ছে, বাইরের কোনো উদ্দীপনা দ্বারা কন্ট্রোল হচ্ছে। যেমন হতে পারে কি আলো, তাপমাত্রা, কোনো রাসায়নিক পদার্থ, এরকম অনেক আছে, স্টার্চ আছে। তোমরা তাপমাত্রার তো একটা উদাহরণ জানো যে টিউবলিপ, টিউবলিপ ফুল দেখো যে কোথায় জন্মায়, শীত প্রধান দেশে। আর এই যে শীতকাল যখন আমাদের আসে নভেম্বরের পর থেকে, দেখবে কি শীতে অনেক ধরনের ফুল আমরা দেখতে পাই। কারণ কি ওই সমস্ত ফুল এমনভাবে হ্যাবিটেড হয়েছে তারা কম টেম্পারেচারেই ফুটবে। তাহলে এটাও কিন্তু এক প্রকার উদ্ভিদের সাড়া প্রদানের পদ্ধতি। যেমন এখানে দেখো 3টে গাছ দেওয়া আছে, দেখো এই গাছটা দেখেছো কেউ, কিছুটা সুজনি গাছের মতো না, ফান গাছের মতো না, এই গাছটা কিন্তু এই ফুলটা থাকার জন্য এদেরকে চেঞ্জ করে দিয়েছি। আর একটু পাতার বৈশিষ্ট্য, কারণ পাতা দেখে তুমি বুঝতে পারবে না সাধারণত ক্ষেত্রে। এই গাছের নাম হচ্ছে আমরুল। এই গাছটাও কিন্তু কেউ বাগানেও লাগায় না, কোথাও লাগায় না, এগুলো রাস্তার ধারে জলাশয়ে চারিদিকে হয়ে থাকে। এক তারপরে এই গাছটা দেখতে পাচ্ছ কিছুটা লজ্জাপতির মতো না, বড় গাছ, তাহলে কি বড় লজ্জাপতি না, কাঁটা আছে না, এটা অ্যাকচুয়ালি বাবলা গাছ। এটা সাধারণত ক্ষেত্রে এক প্রকার জেরোফাইটিক, মানে মরুভূমিতে জন্মায়, কিন্তু তারা এমনভাবে অ্যাডাপ্টেশন করেছে, তারা কিন্তু এই আমাদের পরিবেশে, এই নর্মাল যে পরিবেশে, তারাও কিন্তু সেখানেও কিন্তু জন্মায়, কিন্তু এখানে পরিমাণ খুবই কম। আর এই কাঠটা খুব ইম্পর্টেন্ট এদের। তাহলে এই বাহ্যিক উদ্দীপক কি, আলো, তাপমাত্রা কি, এদের হচ্ছে আলো এবং তাপমাত্রা দুটোই। এই গাছের পাতাগুলো জানো, যখন খুব সূর্যের আলো আছে, তাপ প্রচণ্ড তাপ, তখন পাতাগুলো খুলে যায়। আবার কখন তাপমাত্রা কমতে থাকে, সন্ধ্যের পর থেকে, তখন দেখা যাচ্ছে পাতাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এগুলো কিন্তু বাহ্যিক উদ্দীপক। ঠিক একই রকম এই একটা গাছ দেখো, কোনো কিছুকে অবলম্বন করে তাদের টেন্ডেন্স বা আকর্ষকগুলো পিছিয়ে যাচ্ছে, তাই না? আমাদের বাড়িতে দেখবে কুমড়ো গাছ, তারপরে অপরাজিতা, মটর, এই সমস্ত গাছের ক্ষেত্রে এগুলো লক্ষ্য করা যায়। তাহলে এখানে উদ্দীপকটাকে না এই অবলম্বন, এই যে কাঠিটা দিয়েছি আমরা এখানে, একে অবলম্বন করে, এ না থাকলে সে সাড়া প্রদান করতো না, এ না থাকলে এর যে টেন্ডেন্সগুলো বা আকর্ষকগুলো ওকে পেঁচিয়ে কিন্তু জড়িয়ে উপর দিকে উঠতে পারতো না। তাহলে এগুলো হচ্ছে কি সব এক প্রকার বাহ্যিক উদ্দীপক। আচ্ছা, আমরা বাহ্যিক উদ্দীপক দেখেছি, এরপর দেখবো আমরা আভ্যন্তরীণ উদ্দীপক। তোমরা জানো গাছগুলো ছোট থেকে বড় হচ্ছে, ফুল ফুটছে, এগুলো কি, কারণ এই গাছের মধ্যে যেন এক প্রকার রাসায়নিক পদার্থ আছে, পরে এই টপিকের পরেই তোমাদের পড়তে হবে, অ্যাকচুয়ালি সেটার নাম হচ্ছে উদ্ভিদ হরমোন। এইরকম কিছু রাসায়নিক পদার্থ আছে যারা আছে কি উদ্ভিদকে ভেতর থেকে উদ্দীপনা দেয় এবং তারা সাড়া প্রদানে বাধ্য করে। ঠিক একই রকম একটা গাছ ছোট থেকে যখন বড় হয়, জানো এদের মূলের বৃদ্ধি, কাণ্ডের বৃদ্ধি, এগুলো ঘটাতে কিন্তু কিছু কিছু হরমোন কাজ করে। যেমন কাণ্ডের বৃদ্ধি কে করে, অক্সিন করে। মূলের বৃদ্ধিও সেলজিনিন হচ্ছে, মূলের বৃদ্ধির ক্ষেত্রে কিছুটা জিব্রেলিন করে। এবং পর্বমধ্যের বৃদ্ধি, মানে যে পর্ব এবং পর্বমধ্য থাকে তার বৃদ্ধিতেও কিন্তু জিব্রেলিন কাজ করে। তার মানে এখানে কোনো স্পেসিফিকভাবে পড়ার দরকার নেই। পড়বে কি না আভ্যন্তরীণ উদ্দীপক হচ্ছে কি এক প্রকার রাসায়নিক পদার্থ যাকে আমরা হরমোন বলছি। এই হরমোনগুলোই কিন্তু উদ্ভিদের
গ্রোথ বা বৃদ্ধিতে সাহায্য করে, আর এগুলোকেই বলা হয় আভ্যন্তরীণ উদ্দীপক। তাহলে এখান থেকে দুটো জিনিস পড়তে হবে, বাহ্যিক উদ্দীপক এবং আভ্যন্তরীণ উদ্দীপক। আমরা এতক্ষণ উদ্দীপক, সংবেদনশীলতা সবই পড়লাম, কিন্তু যে বিজ্ঞানী সবথেকে গুরুত্বপূর্ণ তিনি না থাকলে হয়তো আমরা এত কিছু জানতেই পারতাম না কখনো যে উদ্ভিদের মধ্যে এত কিছু ঘটে, বা উদ্ভিদরা এই আমাদের মতো সাড়া প্রদান করে, তারা উদ্দীপনায় সাড়া দেয়, তাদের মধ্যে অনুভূতি আছে। তিনি হলেন স্যার আচার্য জগদীশ চন্দ্র বসু। ইনি একজন বাঙালি বিজ্ঞানী, তোমরা সবাই নাম শুনেছ। ইনি প্রথম প্রমাণ করেন যে কিভাবে গাছ উদ্দীপনায় সাড়া দেয় এবং গাছেরও প্রাণ আছে। তিনি মূলত ফিজিক্স এবং বায়োলজি নিয়ে অনেক গবেষণা করেছেন। তার মধ্যে একটা উল্লেখযোগ্য গবেষণা হলো যে গাছেরও প্রাণ আছে। আর তোমরা জানো যে তিনি প্রথম বেতার আবিষ্কার করেন, যেভাবে কোনো ওয়্যার বা ওয়্যারলেস ছাড়া কিভাবে কোনো তরঙ্গ দৈর্ঘ্যকে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো যেতে পারে। তিনি যে যন্ত্রটি আবিষ্কার করেন তার নাম হচ্ছে কেসকোগ্রাফ। তিনি কি করেন, গাছের মধ্যে বৈদ্যুতিক তরঙ্গ প্রদান করেন। বৈদ্যুতিক তরঙ্গ যখন প্রদান করলো, দেখলো গাছের পাতাগুলো ঠিকভাবে আছে, ঠিক লজ্জাপতি পাতা যেভাবে বন্ধ হয়ে যাচ্ছে, যখনই ইলেকট্রিক প্রবাহ বা বৈদ্যুতিক তরঙ্গ পাঠাচ্ছে তখনই পাতাগুলো ধীরে ধীরে ক্লোজ হচ্ছে। তিনি তারপরে একটা সিদ্ধান্তে আসেন যে গাছও কিন্তু উদ্দীপনায় সাড়া দেয়। এখানে উদ্দীপক কে না, ইলেকট্রিক তরঙ্গ বা বৈদ্যুতিক ইলেকট্রিক তরঙ্গ। তাই এখান থেকে কোশ্চেন্স দেয় যে কোন বিজ্ঞানী সর্বপ্রথম প্রমাণ করেন এবং ওনার আবিষ্কৃত যন্ত্রের নাম কি, এটা দিতে পারে, বা আর কি দিতে পারে না, উদ্ভিদের এই উদ্দীপক মাপক বা চলন মাপক যন্ত্রের নাম কি, কেসকোগ্রাফ। কিভাবে হয় দেখো, এখানে একটা ভিডিও দেখাচ্ছি, একটু ভালো করে তোমরা মন দিয়ে দেখো। দেখো এখানে যে পার্শ্বীয় যে দুটো পাতা আছে, এই একটা পাতা আর এই উপর দিকে যে একটা পাতা উঠছে, এটা বড় পাতা। এই দুটো পাতা মানে ছোট ছোট দুটো পাতা দেখো ক্রমাগত উপর দিকে উঠছে আবার নিচের দিকে নামছে। তিনি সর্বপ্রথম এইভাবে বনচাঁড়াল উদ্ভিদ এবং লজ্জাপতি উদ্ভিদ, এই দুটো উদ্ভিদের মধ্যে কি তরঙ্গ দেন, বৈদ্যুতিক তরঙ্গ। বৈদ্যুতিক তরঙ্গ যখন দিল তখন দেখলো যে এই বনচাঁড়ালের যে পার্শ্বীয় পাতা, মানে উপরের দিকে একটা বড় পাতা থাকে আর দুপাশে দুটো ছোট ছোট পত্রফলক থাকে। এই পত্রফলকগুলো ক্রমাগত উপর দিকে ওঠে আবার নিচের দিকে নামে। এখন কারো কোশ্চেন হতে পারে যে ওসব কিছুই নয়, হাওয়া দিলেও তো পাতা উপর দিকে ওঠে নিচের দিকে নামে, সব কিছুই হয়, তাহলে কিভাবে হয় না, বনচাঁড়াল এমন একটা উদ্ভিদ যেটা হচ্ছে কি প্রকৃতির এমন একটা সৃষ্টি যে নিজে থেকেই তার কিছু পাতা স্থির থাকে, মানে যে উপরের দিকে যে পাতাটা দেখতে পাচ্ছ এটা স্থির থাকে, এবং এই যে পাশে যে দুটো পাতা আছে এরা নাকি ক্রমাগত নিজে থেকেই নাকি উপরের দিকে ওঠে আবার নিজে থেকেই নিচের দিকে নামে। তাই তিনি এই বনচাঁড়াল উদ্ভিদ, তারপরে দিকে লজ্জাপতি, এদের উপর পরীক্ষা করে তিনি প্রথম প্রমাণ করেন যে এরাও কিন্তু উদ্দীপনায় সাড়া দেয়। এখান থেকে এই কয়েকটা কোশ্চেন তোমাদের পড়তে হবে। আচ্ছা, এখানে তাহলে আমরা একটু দেখে নেই, চলো, যে আমরা বারবার বলছি যে পাতাগুলো ক্লোজ হয়ে যায়, কেন হয়ে যায়? কারণ এই দেখো যে লজ্জাপতি পাতাকে যখন একজন ব্যক্তি টাচ করছে, মানে এই যে পাতার যে এই অংশটা, এটাকে যদি আমরা একটু বড় করে দেখি না, তাহলে এরকম দেখতে পাবো। এই যে অংশটা ফোলা একটা অংশ থাকে, এই অংশের নাম হচ্ছে পালভেনাস। এই অংশের কি হয়, যখন আমরা টাচ করি, মানে ধরো এখানে তো অনেক কোষ আছে, একাধিক ধরো কোষ আছে, পরপর অনেকগুলো কোষ আছে, হাজার হাজার এরকম কোষ থাকতে পারে এখানে। এই কোষের মধ্যে কি বলতো, যখন আমরা টাচ করলাম তখন এই কোষ থেকে জল অন্য কোষে যেতে থাকে, এই কোষে যেতে থাকে, তাহলে যেই কোষের জলটা খালি হয়ে গেল, তাহলে এখানে খালি হয়ে গেছে, তার মানে কি ওই দিকের অংশটা চাপ কমে যাচ্ছে, তাহলে ওই দিকের অংশগুলো কি হবে, নুয়ে পড়বে, মানে তখন বন্ধ হয়ে যায়। ঠিক একই রকমভাবে আবার কিছুক্ষণ পর যখন কোষের তারতম্য, মানে রসের যে তারতম্য হয়, সেটা যখন ব্যালেন্স বা সাম্য অবস্থায় আসে, তখন আবার পাতা আগের অবস্থায় ফিরে আসে। অ্যাকচুয়ালি এটাই হলো মেকানিজম যে কেন পাতাগুলো বন্ধ হয়ে যায়। ঠিক বনচাঁড়াল উদ্ভিদে বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু তিনি যখন করেন, নিশ্চয়ই ইলেকট্রিক প্রবাহ দিয়েছিল, তখন কোষের মধ্যে তারতম্যের প্রভাব ঘটে, আর তখনই পাতাগুলো ক্রমাগত ওপর দিকে ওঠা এবং নিচের দিকে নামা শুরু করে। এইটা তোমাদের একটু ভালো করে একটু জানতে হবে। তাহলে তোমরা সবাই বুঝতে পেরেছো যে উদ্দীপক কি, সাড়া প্রদান কি, কিভাবে হয়, কোন বিজ্ঞানী করেন এবং তার যন্ত্রের নাম কি। এরপর আমাদের এখানে সবথেকে ইম্পর্টেন্ট যেটা পড়তে হবে, যে উদ্ভিদ চলন। অ্যাকচুয়ালি চলন এবং গমন এই দুটো সম্বন্ধে একটু জানতে হবে, যে একটু চলন কি আর গমন অ্যাকচুয়ালি কি।
দেখো আমরা ক্লাস 9-এও কিন্তু পড়েছি যে চলন এবং গমন। খুব সহজভাবে মনে রাখতে গেলে কি পড়তে হবে বলতো, এখানে যে গমন মানে স্থান পরিবর্তন করছি। আমি পড়াতে পড়াতে আমার খিদে পেয়েছি, আমাকে কোথাও যেতে হবে, আমাকে তো তাহলে আমি তো বসে থেকে কিছু হবে না, আমাকে স্থান পরিবর্তন করে অন্য জায়গায় যেতে হবে, এটা এক কথায় বলা হয় গমন। আর এখন আমি যে পড়াচ্ছি, আমার মাথাটা নড়ছে, বডি নড়ছে, হাত পা নড়ছে, তাহলে এগুলোকে বলবো কি আমরা চলন। তাহলে কোনো বস্তু বা কোনো জীব, উদ্ভিদ হতে পারে বা প্রাণী হতে পারে, এক জায়গায় স্থির থেকে তার যদি অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটায়, উদ্ভিদের ক্ষেত্রে কি মূল, কাণ্ড, ফুল, ফল সব হতে পারে, সঞ্চালন করে মানে নড়াচড়া করে সাধারণত বলতে গেলে। এবং যদি স্থান পরিবর্তন করে, আমি যখন হাঁটছি তাহলে আমার পাগুলো কি নড়ে না, মাথা নড়ে না, হাত নড়ে না? তোমরা যখন দৌড়াও তখন তোমার হাতগুলো অটোমেটিক নড়ছে। দৌড়ানোর সময় কি করে, আমরা পাগুলোকে আগে পিছিয়ে করি, হাতের তো কোনো নেই, কিন্তু হাতগুলো কিন্তু অটোমেটিক নড়ে। তার মানে এই গমনের জন্য কিন্তু চলনের প্রয়োজন হয়, আর চলনের জন্য কিন্তু গমনের প্রয়োজন হয় না। আমাদের সিলেবাসে যেটা পড়তে হবে এখানে, যেই চলনটা আমরা পড়ব, কারণ তোমরা সকলেই জানো যে উদ্ভিদের কিন্তু সাধারণত ক্ষেত্রে গমন লক্ষ্য করা যায় না। তোমার বাড়ির পাশে যে আম গাছটা আছে, বট গাছটা আছে, সেটা কি পরশু দিন বা তারপরের দিন উঠে যে গাড়ির যেটা বাড়ির সামনে আছে সে কি বাড়ির পিছনে চলে যাবে? কখনো যায় না। দেখো গাছগুলো কিন্তু যেখানে থাকে সেখানেই সারা জীবন থাকে, যেখানে সেই জন্ম সেখানেই কিন্তু সে থাকবে। হ্যাঁ, কিভাবে যেতে পারে, আমরা কোনো গাছকে তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় লাগাতে পারি, সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু তারা কিন্তু এক জায়গাতেই থাকে। তাই উদ্ভিদের ক্ষেত্রে গমনের থেকে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে চলন। তখন বিজ্ঞানীরা অনুসন্ধান করা শুরু করলো যে তাহলে উদ্ভিদের কত রকমের চলন হয়, কারণ পৃথিবীতে সমস্ত উদ্ভিদ তো একই রকম নয়, বিভিন্ন প্রকার উদ্ভিদ আছে, তাদের বিভিন্ন গঠন আলাদা, পাতা, ফুল, ফল সব আলাদা, তারা বিভিন্ন জায়গায় জন্মায়, কেউ ঠান্ডায়, কেউ গরমে। তখন দেখলো যে তাদের অনেক ধরনের নিশ্চয়ই চলন লক্ষ্য করা যায়। আবার একজন বিজ্ঞানী বলল যে উদ্ভিদের শুধু চলন হয়, কে বলেছে গমন হতে পারে? তারা তখন খোঁজ করা শুরু করলো যে কোন উদ্ভিদের মধ্যে গমন হয়। তখন কিছু বিজ্ঞানী পর্যবেক্ষণ করলেন যে কিছু নিম্ন শ্রেণীর শৈবাল আছে। আমরা জানি শৈবাল কি উদ্ভিদ গোষ্ঠীর মধ্যে পড়ে, কারণ তাদের মধ্যে ক্লোরোফিল থাকে, ফটোসিনথেসিস করতে পারে, সবুজ হয়, কিছুটা উদ্ভিদের মতো বৈশিষ্ট্য। তাই এই ভলভক্স নামক একটা শৈবাল আছে, তারা নাকি এককোষী উদ্ভিদ, আবার এককোষী মানে একটাই, একটা আম গাছ, বট গাছ, কত হাজার হাজার লক্ষ লক্ষ কোষ আছে, কিন্তু ভলভক্স হচ্ছে ইউনিসেলুলার এককোষী একটা অ্যালগি, যে কি করে না গমন করে। মানে ধরো এইখানে ভলভক্স, উপর থেকে লাইটটা আসছে, কিন্তু লাইটের দিকে সে চলে যাবে, তুমি 10টার সময় এখানে দেখছো, আধ ঘন্টা পরে সে দেবে এতটা উপরের দিকে উঠে গেছে জলে। তখন বিজ্ঞানীরা বললো যে উদ্ভিদ গমনও করতে পারে, সেটা হচ্ছে ব্যতিক্রম। পৃথিবীতে সব জিনিস কিন্তু পারফেক্ট হয় না, কোনো ভুল হয়, ঠিক একই রকম কোনো অ্যাকিউরেট হয় না, কোনো 100% বলে কিছুই নেই, কোনো না কোনো ব্যতিক্রম আছে। ঠিক একই রকম এই উদ্ভিদের চলন, ভলভক্স কিন্তু একটা ব্যতিক্রম, একটা উদাহরণ, যে কিন্তু গমন দেখায়। তখন ওই চলনকে কিন্তু একটা আলাদা নাম দিয়েছে, সেগুলো আমরা পরে পড়বো। চলো তাহলে তোমরা বুঝতে পেরেছো যে চলন গমন কি, এদের মধ্যে পার্থক্য কিন্তু ভালো করে পড়বে, এবং দুটো সংজ্ঞা মানে চলন কাকে বলে এবং গমন কাকে বলে। এরপর আমরা দেখে নেবো যে উদ্ভিদের চলন কত রকমের হয়। তোমাদের সিলেবাসে সাধারণত ক্ষেত্রে 3টে চলন আমাদের পড়তে হয়। কি না, ট্যাকটিক চলন, টপিক চলন এবং ন্যাস্টিক চলন। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার আর কি তাহলে কোনো চলন নেই? আরও আছে, আরও অনেক ধরনের চলন আছে, সেই চলনগুলো বই উল্লেখ নেই, কিন্তু তার সেখান থেকে কিন্তু কিছু কিছু জায়গায় দেখা গেছে শর্ট কোশ্চেন, সে কোশ্চেন্স ব্যাংক হোক বা যে কোনো জায়গায় কিন্তু দিয়ে থাকে। তাই তোমাদেরকে একটু ডিটেলসে পড়তে হবে, বই থেকে বাইরে এসে একটু জানতে হবে, অতটা না ডিটেলস হলেও অন্তত নাম এবং কোন গাছে পাওয়া যায় তার উদাহরণ বা একটু কনসেপ্ট তোমাদের জানতে হবে। তাই আমরা ওই টপিক চলন, ট্যাকটিক চলন, ন্যাস্টিক চলন পড়ার আগে একটা সামগ্রিক চলনের একটা ধারণা নেব, যে উদ্ভিদ চলন অ্যাকচুয়ালি কি, কিভাবে হয়, কোন গাছে হয়, কেন হয়, সেই জিনিসটা আমাদের পড়তে হবে। চলো তাহলে শুরু করা যাক। একটু মন দিয়ে এই টপিকটা একটু ভালো করে দেখবে, কারণ এটা একটু ক্রিটিক্যাল। দেখো উদ্ভিদ চলন, এই যে উদ্ভিদ চলন দেখতে পাচ্ছ না, এই উদ্ভিদ চলনকে সাধারণত ক্ষেত্রে দুটো ভাগে ভাগ করা হয়। একটা আছে সামগ্রিক, আর একটা আছে বক্র। সামগ্রিক এবং বক্র মানে কি? সামগ্রিক মানে কি, হোল বডি, পুরো বডিটা বা পুরো গাছটা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, তখন তাকে বলো সামগ্রিক। আর বক্র মানে কি, ধরো কোনো গাছ এক জায়গায় স্থির আছে, তার ডালটা আলোর দিকেও বেঁকে বেঁকে চলে যাচ্ছে, তার কি বেঁকে যাচ্ছে, তখন তাকে বলো বক্র চলন। বোঝা গেল? তাহলে সাধারণত ক্ষেত্রে উদ্ভিদের দুটো ভাগে ভাগ করবো আমরা, সামগ্রিক এবং বক্র চলন। এবার এখানে প্রশ্ন হচ্ছে যে এই দুটোই কি আছে? আর নেই, আরও আছে। এরপর
আমরা সামগ্রিকের ভাগ পড়ব এবং বক্র চলনেরও ভাগ পড়ব। এই সামগ্রিক চলন এটা দুটো ভাগে হয়, একটা আছে স্বতঃস্ফূর্ত আর একটা হচ্ছে আবিষ্ট। আবিষ্ট এখানে এই নামগুলো যদি তোমরা একটু মনে রাখতে পারো না তাহলে খুব হয়ে যাবে। স্বতঃস্ফূর্ত মানে নিজে, এ কারো উপরে নির্ভর নয়, মানে কি এর আভ্যন্তরীণ উদ্দীপকে কাজ করে, বাহ্যিক কোনো উদ্দীপক লাগে না, তবে নিজে থেকে করতে পারে কাজ, কারোর উপর ডিপেন্ডেন্ট নেই। এক আবিষ্ট মানে কি এখানে কিন্তু উদ্দীপকের প্রয়োজন হয়, সেটা উদ্দীপকটা প্রয়োজন হবে কিন্তু সেটা কোনটা বাহ্যিক। তাহলে আমরা উদ্দীপক লিখব কিন্তু ব্র্যাকেটে কি লিখব, বাহ্যিক উদ্দীপকের প্রয়োজন হয়। তাহলে এই দুটো জিনিস বুঝতে পেরেছো। আবারও বলছি, সামগ্রিক মানে পুরো আর বক্র মানে কোনো অংশ, কোনো অংশের মধ্যে এটা অ্যাকচুয়ালি দেখা দেয়। এবার এই স্বতঃস্ফূর্ত মানে উদ্ভিদের তো নিজে থেকে কি করে হরমোন আছে, অনেক কিছু আছে, কিভাবে হয় সেটা আমাদের একটু ভালো করে জানতে হবে। উদ্ভিদের মধ্যে এই স্বতঃস্ফূর্ত চলন মানে যেখানে তার স্টিমুলি বা স্টিমুলেন্ট বা উদ্দীপকটা কি নিজে থেকে দেয়, অন্যের উপরে কিন্তু ডিপেন্ড করে না। সেটা কি, এটার একটা উদাহরণ হচ্ছে সাইক্লোসিস। সাইক্লোসিস, এখন প্রশ্ন হচ্ছে যে সাইক্লোসিসটা অ্যাকচুয়ালি আবার কি। তার থেকেও বড় কথা, এই উদ্ভিদে সাইক্লোসিস কোথায় হয়? পাতা, মূল, কাণ্ড, ফল, উদ্ভিদ অনেক জায়গা আছে, কোথায় হয়? আমরা কোষ জানি, কারণ উদ্ভিদ কি অসংখ্য কোষ দিয়ে গঠিত। কোষের মধ্যে কি থাকে? কোষের মধ্যে কি থাকে? সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজম। সাইটোপ্লাজম পাওয়া যায়, সবাই আমরা জানি। এই যে সাইটোপ্লাজম, এই যে কোষের মধ্যে যে সাইটোপ্লাজম থাকে না, ধরো এটা নিউক্লিয়াস, এ তো পুরো লিকুইড পার্টটা হচ্ছে কি না প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম। এখানে যখন ধরো এখানে অনেক মলিকিউল আছে, অনেক রাসায়নিক পদার্থ আছে, চারিদিকে ছড়িয়ে আছে। কিছু কিছু রাসায়নিক পদার্থ একবার এখান থেকে এখানে যাচ্ছে, একবার এখান থেকে এখানে যাচ্ছে, এখানে একবার যাচ্ছে, এখানে একবার যাচ্ছে। তার মানে কি সেটা এক জায়গায় স্থির নেই, সে কিন্তু স্থান পরিবর্তন করছে। তাহলে এটাও দেখো চলন হতে পারে, সে ভেতরে হচ্ছে বডি কিন্তু চলন, তো এটাকেই বলা হয় সাইক্লোসিস। কি না? এটাকেই বলা হয় সাইক্লোসিস। এর ভাগ আছে অ্যাকচুয়ালি সাইক্লোসিসটা এক প্রকার হচ্ছে আবর্তন, এটা আবার দু রকমের হয়, একটা হচ্ছে রোটেশন, একটা সার্কুলেশন, এইভাবে একটা দেখা যায়। তাহলে এখান থেকে আমরা দুটো ভাগে একটু জেনে নিই। এই শর্ট কোশ্চেন্স গুলো কিন্তু দিয়ে থাকে। প্রথম ফার্স্ট হচ্ছে রোটেশন, রোটেশন, একটা আছে সার্কুলেশন। রোটেশন এবং সার্কুলেশন, এই রোটেশন কাদের মধ্যে দেখা যায়? পাতা ঝাঁঝি, এই নামটা সবাই শুনেছে, একটা জলজ উদ্ভিদ। পাতা ঝাঁঝি, পাতা ঝাঁঝি এটা হচ্ছে গ্রাম্য ভাষা অ্যাকচুয়ালি, মানে নর্মালি এগুলো বিভিন্ন এলাকায় ডেকে থাকে, কিন্তু এর নামটা যদি আরেকটা হয় তার নাম হচ্ছে কি পাতা শ্যাওলা। এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু এটা লক্ষ্য করা যায়। এক আর এই সার্কুলেশন এটা কার দেখা যায় না কুমড়ো গাছের রোম অংশ, কুমড়ো গাছের যে কাণ্ডের যে রোয়া রোয়া অংশ আছে তার মধ্যে কিন্তু এই সার্কুলেশনটা দেখা যায়। তার মানে বুঝতে পেরেছো, এটা হতে পারে সে উদ্ভিদ কোনো অঙ্গের করেনি, কিন্তু কোষের ভেতরে তাদের একটা কিন্তু মুভমেন্ট লক্ষ্য করা যায়, যাকে আমরা বলবো কি আমরা সাইক্লোসিস। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর আমরা চলো একটু দেখে নেই যে আর কিছু নেই। হ্যাঁ, আরো আছে, যে উদ্ভিদের জননাঙ্গগুলো যায়, যেমন স্পাম, তারপরে পরাগরেণু, তারপরে হচ্ছে জনন কোষগুলো যেগুলো জলজ উদ্ভিদে, সেক্ষেত্রে কি হয় ফ্লাজেলীয় গমন দেখা যায়। ফ্ল্যাজেলার মাধ্যমে দেখা যায়, আবার অ্যামিবয়েড দেখা যায়, অ্যামিবয়েডও দেখা যায়, এটা কোষের মধ্যে এগুলো অ্যাকচুয়ালি দেখা যায়। তাহলে স্বতঃস্ফূর্ত মানে বুঝতে পেরেছো, তার মধ্যে একটা সাইক্লোসিসটাই সব থেকে ইম্পর্টেন্ট। এখানে কোশ্চেন্স দেয় যে রোটেশন কাদের মধ্যে পাওয়া যায়, সার্কুলেশন কাদের মধ্যে পাওয়া যায়। এটা কিন্তু পড়ে বইয়ে না থাকলেও কিন্তু এই পয়েন্টটা কিন্তু একটু ভালো করে লিখে লিখে পড়তে হবে। এরপর সেকেন্ড হচ্ছে সামগ্রিক চলনের সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে আবিষ্ট, যেখানে কি লাগছে না উদ্দীপক লাগছে। এর কিন্তু অনেক ভাগ আছে, আমরা উদ্দীপক অনেক বলেছিলাম। তাহলে কিভাবে হয় চলো তাহলে একবার দেখি। আবিষ্ট মানে কি
যেখানে উদ্দীপক তো লাগছে, এই উদ্দীপকটা কি সামগ্রিক। আবার ভাবো যে সামগ্রিক তার আন্ডারে আছে আবিষ্ট, তার আন্ডারে আছে উদ্দীপক। সামগ্রিক মানে পুরো, তার মানে এখানে বাহ্যিক উদ্দীপক আসবে, কিন্তু উদ্ভিদের পুরো কোষ বা পুরো অংশটা সেটা এক স্থান থেকে অন্য স্থানে যাবে। যেমন এখানে তার প্রকৃত উদাহরণ হলো কি ট্যাকটিক চলন। কি চলন? ট্যাকটিক চলন। এই ট্যাকটিক চলনটা তার মানে কি এখানে কোনো উদ্ভিদ আছে যারা কি করবে এক স্থান থেকে, ধরো এখানে আছে, কিছুক্ষণ পরে অন্যদিকে চলে গেল একেবারে। কে কে দিচ্ছে উদ্দীপক? না বাহ্যিক। আমরা বাহ্যিক উদ্দীপক মানে কি কি বলেছিলাম এক্ষুনি? আলো, রাসায়নিক পদার্থ, তাপমাত্রা হতে পারে, কোনো রাসায়নিক হতে পারে, এইগুলো। তাহলে এই জায়গাটা বুঝতে পেরেছো যে সামগ্রিক অ্যাকচুয়ালি কিভাবে হয়। তাহলে এইটা একটু আমরা আলাদা করে রাখি। তাহলে এই জায়গাটা হয়ে গেল কার? সামগ্রিক। এরপর আছে বক্র। বক্র সে কিন্তু সামগ্রিক নয়, তার মানে গাছটা কিন্তু স্থির থাকবে, তার বিভিন্ন অংশ যেমন কাণ্ড, পাতা, মূল, যেই অংশটা সেগুলো কিন্তু তাদের মুভ করে, মানে বেঁকে হলেও কিছুটা অন্তত যাবে। এইটা একটু আমাদের জানতে হবে। এর মধ্যে ঠিক এই বক্র চলনও কিন্তু দু রকমের হয়ে থাকে। একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত আর একটা হচ্ছে আবিষ্ট। তার মানে এটা গাছ নিজে থেকেই করবে, কিন্তু কোনো উদ্দীপকের প্রয়োজন হবে না। তাহলে এটা আবার কেমন করে? যে সে একই রকম ছিল, তার মানে এটা দেখো পুরো কোষের কিন্তু মুভমেন্ট হচ্ছে কিন্তু কোথাও যাচ্ছে না, তার মানে এখানে কিছু হবে একটা। এই স্বতঃস্ফূর্তকে আমরা দুটো ভাগে অ্যাকচুয়ালি এখানে ভাগ করি। একটা হচ্ছে বৃদ্ধিজ চলন আর একটা হচ্ছে প্রকরণ চলন। তাহলে এটা কার ভাগ? এর দুটো ভাগ। যেমন এর কিন্তু কোনো ভাগ ছিল না, সাইক্লোসিস এগুলো হয়ে গেছে, কিন্তু এর কিন্তু অনেকগুলো ভাগ আছে। একটা বৃদ্ধিজ চলন আর একটা হচ্ছে প্রকরণ চলন। এই বৃদ্ধিজ চলনের আমরা এখানে তিনটে অংশ দেখব। একটা হচ্ছে নুটেশন, নুটেশন এক। সেকেন্ড হচ্ছে হাইপোন্যাস্টি, আর থার্ড হচ্ছে এপিন্যাস্টি। তাহলে আবার বলছি বক্র চলনকে দুটো ভাগে ভাগ করা হয়, স্বতঃস্ফূর্ত এবং আবিষ্ট। স্বতঃস্ফূর্ত সেখানে কোনো ভাগ ছিল না, এখানে দুটো ভাগে ভাগ হয়েছে, একটা বৃদ্ধিজ এবং প্রকরণ। বৃদ্ধিজ মানে কি? নিশ্চয়ই এই চলনগুলো উদ্ভিদের নিজে থেকে করবে, কিন্তু বৃদ্ধি রিলেটেড, মানে হয়তো পাতা বাড়লো, পাতাগুলো আরো ফোল্ড হচ্ছে, উদ্ভিদের মূল বাড়ছে, এইগুলো। আর প্রকরণটা হচ্ছে কি বলতো? প্রকরণটা ওই যে বলেছিলাম না, লজ্জাপতি আর হচ্ছে বঞ্চনা, তাদের মধ্যে প্রকরণ দেখা যায়। তাই এই অংশটা এখন আমরা পড়ছি না, এটা একটু রেখে দাও। এই নুটেশনটা অ্যাকচুয়ালি কি? নুটেশন হচ্ছে ওই যে একটু আগে দেখাচ্ছিলাম না কুমড়ো গাছ, অপরাজিতা, যে তাদের আকর্ষকগুলো কোনো অংশকে পেঁচিয়ে উপর দিকে ওঠে। যেমন কুমড়ো, এই সমস্ত গাছকে কি বলে জানো? এই সমস্ত গাছকে বলা হয় বল্লী। যে বল্লী জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে এটা দেখা যায়, তাকে বলবো আমরা নুটেশন। এরপর আছে হাইপোন্যাস্টি এবং এপিন্যাস্টি। এটা কি? ধরো একটা গাছের পাতা আমরা নিলাম, ধরো একটা পাতা এখানে আঁকলাম, ওকে। এবার পাতাটাকে একটা সেকশন করো, কাটলাম, কাটলে কি দেখতে পাবো? এরকম অংশ দেখতে পাবো, তাই না? পাতার তো একটা থিকনেস মোটা আছে, এই যে মোটা ভাব, এইটা যদি উপরের দিকে হয় এটা নিচের দিক, এটা নিচ আর এটা হচ্ছে ওপর। এবার প্রশ্ন হচ্ছে যে দেখো এদিকেও কিন্তু কোষ আছে, এদিকেও কোষ আছে, এমন কোনো আভ্যন্তরীণ উদ্দীপক এলো, সে কি করছে? সে এই উপরের কোষগুলোকে বেশি বিভাজিত করছে নিচের কোষের তুলনায়, তখন সেই চলনকে বলবো আমরা হাইপোন্যাস্টি। তাহলে আবারও বলছি, উপরের কোষের যদি বৃদ্ধি হয়
কার তুলনায়? নিচের লেয়ার বা নিচের কোষের তুলনায়, তখন তাকে বলবো হাইপোনেস্টি। আর এর ঠিক উল্টোটা কি হবে? এপিনেস্টি। তোমরা বলো তো কি হবে? নিচের কোষের বিভাজন বেশি হবে কার তুলনায়? উপরের কোষে, তখন তাকে বলবো আমরা এপিনেস্টি। এই দুটো হয়ে গেল, আর কিছুই নেই। এই দুটোর প্রকৃত উদাহরণ কি জানো? কলা পাতা। কলা পাতা দেখেছো তোমরা? এই দেখো কলা পাতা দেখতে পাচ্ছ, এই যে কলা পাতা, এই যে ডোগার অংশগুলো দেখতে পাচ্ছ তো, এইভাবে ফোল্ড করে থাকে। যখন সে বড় হয় ধীরে ধীরে ওই ফোল্ডটা কিন্তু খুলে যায়। এগুলো কিন্তু এই এপিনেস্টি এবং হাইপোনেস্টির উদাহরণ। তাই আমাদের এখানে উদাহরণ পড়তে হবে যে হাইপোনেস্টি কি। হাইপোনেস্টি কি? কচু, ফার্ন, তারপর হচ্ছে কলা পাতার মধ্যে দেখা যায়। আর এপিনেস্টি এটা কিন্তু ফার্নের মধ্যে দেখা যায়। কার মধ্যে? ফার্নের মধ্যে। এই ছবিটা আরেকবার দেখো, এই যে ফার্ন দেখতে পাচ্ছ, টেরিস, এটা ওই জলাভূমিতে দেখা যায়, সর্বত্রই দেখা যায়, বাগানেও পাওয়া যায়। এখন তো ফুলের কাজ, অর্নামেন্টাল হিসাবেও টেরিসকে ব্যবহার করা হয়। এই যে এর ডোগার অংশগুলো কুকুরের লেজের মতো করে বেঁকে যায়, এর একটা নাম আছে টেকনিক্যাল, ফার্ন জাতীয়, তো এর নাম বলা হয় সিরসিনেট ভার্নেশন। কিন্তু নাম দেওয়া হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কি প্রসেসটা অ্যাকচুয়ালি কি না, এর এপিনেস্টি চলন দেখা যায়। নিচের কোষগুলি বেশি বিভাজিত হয়, উপরের গুলো কম বিভাজিত হয়। এটা কিন্তু পড়তে হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই জায়গাগুলো ভালো করে একটু পড়বে। এরপর আছে কে? প্রকরণ চলন। আচ্ছা, প্রকরণ চলন তো বললাম যে লজ্জাপতি। লজ্জাপতির মধ্যে কি হয় আবারও একবার দেখাচ্ছি, এই ভিডিওটা একবার দেখো। যে এদের কোষের যখন কোনো কোষের মধ্যে বা দুই বা ততোধিক কোষের মধ্যে রসের তারতম্য বা কোষ রসের তারতম্যের ফলে যে অভিস্রবণ চাপের পার্থক্য সৃষ্টি হয়, এর ফলে উদ্ভিদ অঙ্গের যে চলন দেখা যায় তাকে বলা হয় রসস্ফীতি জনিত চলন। এই রসস্ফীতি জনিত চলনের ফলে উদ্ভিদের কোনো কোনো অংশ উপর দিকে ওঠা এবং নামতে সাহায্য হয় বা সাহায্য করে, বা ওঠা এবং নামতে পারে, বা উঠতে বা নামতে পারে, তখন তাকে বলবো কি আমরা? প্রকরণ চলন। তাই এই প্রকরণ চলনও কিন্তু পরীক্ষা দেয় যে প্রকরণ চলন কাকে বলে, উদাহরণ দাও। বৃদ্ধিজ চলন কাকে বলে, উদাহরণ দাও। তাই প্রকরণ চলনের একটা উদাহরণ হলো কি? বনচারা। কি উদ্ভিদ? বনচারা। একে বলা হয় টেলিগ্রাম প্ল্যান্টও বলা হয়। আর এর হচ্ছে ইংলিশ নাম তো সবাই জানো যে ডেসমোডিয়াম। আর লজ্জাপতির নাম কি ছিল না? মাইমুসা পুডিকা। এর বিজ্ঞানসম্মত নামটাও কিন্তু তোমরা ভালো করে পড়বে। আচ্ছা, আর একটা পার্ট রয়ে গেল, সেটা হচ্ছে কি? কোন কালারটা নেওয়া যায়? ওকে ওকে, আচ্ছা এই কালারটা নেই, এইখান থেকে আমরা টেনে এই দিকে আনলাম। হয়তো জিনিসটা জড়িয়ে গেছে, একটু ভালো করে একটু দেখে নেবে। ওকে, আবিষ্ট। তাহলে এইখানে দেখো, আবার এখানে দেখো, এই জায়গাটাতে ফিরে আসি। এখানে আবিষ্ট কি ছিল? উদ্দীপক ছিল। তার মানে এখানেও কিন্তু উদ্দীপক লাগবে। এখানে কি কি আছে বলতো? ট্রপিক চলন আর ন্যাস্টিক চলন। টপিক চলন আর ন্যাস্টিক চলন, এটা কিন্তু ওই বক্র চলনের একটা, আবিষ্ট চলনের একটা উদাহরণ। এই দুটো তোমাদের ভালো করে পড়তে হবে। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের সিলেবাসে তাহলে কি পড়ব? এই তো অনেক কিছুই আছে দেখলাম, এত কিছু তো পড়া সম্ভব নয়। আমাদের সিলেবাসে 3টে চলন আছে। সেই 3টে কোথায়? এই যে ট্যাকটিক আর এই নিচের দুটো টপিক আর একটা ন্যাস্টিক। এই পুরো যতটা পড়ানো হয়েছে, যে 3টে আমরা হলুদ কালারে মার্ক করলাম, এই 3টে তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। এর প্রকারভেদ, এর উদ্দীপক কি, কোন গাছে পাওয়া যায়, কেন হয়, তার ডেফিনেশন, প্রত্যেকটার মধ্যে পার্থক্য, টপিকের সঙ্গে ট্যাকটিক, ট্যাকটিকের সাথে ন্যাস্টিক, ন্যাস্টিকের সাথে হচ্ছে টপিক, বা 3টে ইকুয়ালভাবে পার্থক্য পড়তে হবে। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে এই চ্যাপ্টার অ্যাকচুয়ালি কি পড়তে হচ্ছে আমাদের। আর বাকি যেগুলো বললাম এগুলো কিন্তু ভালো করে পড়বে। এগুলো সাধারণত ক্ষেত্রে বই থাকে না, তাই তোমরা একটু ভালো করে পড়বে এবং লিখে লিখে পড়বে, যাতে একটু ছকের মতো করে নিতে পারো। আর অবশ্যই ভিডিওটা দেখো, অবশ্যই আমাদের এই নোটসটা তোমাদের পাঠিয়ে দেওয়া হবে যে পরপর কীভাবে এই চলনগুলো হচ্ছে, কার আন্ডারে কোনগুলো আছে, তাদের উদাহরণগুলো পড়বে। ওকে, আজকের ক্লাসটা এখান পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ক্লাস 10 কতটা পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে, একটা টপিক কত বড়, তার আন্ডারে কি কি আছে। হতে পারে 5টা চ্যাপ্টার, কিন্তু এটা ফার্স্ট চ্যাপ্টারে জাস্ট একটা টপিকের একটু অংশ পড়ালাম। তোমরা নেক্সট ক্লাসে জয়েন করো। নেক্সট ক্লাসে আমরা এই ট্যাকটিক চলন, টপিক চলন এবং ন্যাস্টিক চলন ভালো করে আমরা পড়ব। তার আগে তোমাদের বলছি যে এই প্রথম যে ভিডিওটা, এটা দেখে কমপ্লিট করে নাও। এটা যদি তোমরা কমপ্লিট বুঝে যাও, তাহলে কিন্তু ট্যাকটিক চলন, টপিক চলন অনেকটা বুঝতে সুবিধা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
আজকের ক্লাসটা এখান পর্যন্তই। আচ্ছা, আমরা আজকে অনেকগুলো গাছের নাম পড়লাম, লজ্জাপতি, তারপর বনচাঁড়াল, বাবলা, আমরুল, এই সমস্ত গাছ পড়লাম না? এর মধ্যে আমরুল হচ্ছে অ্যাকচুয়ালি কি বলতো মেডিসিনাল প্ল্যান্ট হিসাবে কিছুটা ইউজ হয়। এখন প্রশ্ন হচ্ছে এই বাবলা গাছটা কিসে ব্যবহৃত হয়? আমরা সবাই চিকেন খাই, চিকেন মাটন সবাই খাই কম বেশি। তোমরা কি জানো এই যে মাংসের দোকানে মাংসগুলো যে কাটা হয়, যার উপরে রেখে দেবে গাছের গুঁড়ি বা কাঠের উপরে, ম্যাক্সিমাম মাংস দোকানে কিন্তু এই কাঠ বা গুঁড়ির হিসাবে ব্যবহৃত হয় কি বাবলা কাঠ। কারণ এই কাঠ প্রচণ্ড শক্ত। কারণ অন্য কোনো কাঠ ব্যবহার করলে কি বলতো, সেক্ষেত্রে যখনই কাটবে তখন হচ্ছে কাঠগুলো কাটা হয়ে যায়, সেক্ষেত্রে মাংসের সাথে কিন্তু কাঠগুলো মিশে যেতে পারে। তাই ম্যাক্সিমাম মাংসের দোকানে বা মিট শপে কিন্তু কাটার জন্য কি ব্যবহৃত হয়? বাবলা কাঠ। এটা তোমরা হয়তো অনেকে জানতে বা অনেকে জানতে না। এইভাবে ক্লাসগুলো করো, আরও অনেক ইন্টারেস্টিং অ্যামেজিং ফ্যাক্টস আছে, তোমরা জানতে পারবে যে আমরা যে পৃথিবীতে বসবাস করছি প্রত্যেকটা উদ্ভিদ এবং প্রত্যেকটা প্রাণীর কি কি গুরুত্ব আছে, বা তাদেরকে আমরা কিভাবে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। আজকের ক্লাসটা এখান পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ওকে, থ্যাংক ইউ।